নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প তখন তোমার 21 বছর বোধ হয়, কলমে দেবিকা সাহা। তাদের বক্তব্য, যেহেতু এটা রিইউনিয়নের পার্টি, তাই ঋদ্ধিকে তার পুরনো ফর্মেই ফিরে আসতে হবে। আজকের দিনের জন্য সমৃদ্ধি পরিচয়টা ভুলে থাকতে হবে। ঋদ্ধি নিজেও ফিরে যেতে চায় ওই জীবনটাতে, যে জীবনটা একান্ত ওর ছিল, শুধু নয়, ওর জীবনের সব থেকে ভালোবাসার মানুষটা জুড়ে ছিল ওর সমস্তটা জুড়ে। সেই দিনগুলো কি ফিরে পাবো কোনো দিনও? চাইলেই কি সব কিছু ফিরে পাওয়া যায়? কি জানি, হয়তো না, আবার হয়তো হ্যাঁ। না মেলার গল্প যেমন আছে, তেমন মিলে যাওয়ার গল্পও তো আছে। অসম্ভব যেমন সত্যি সম্ভব, কথাটা তো তার অনেক গুণ বেশি সত্যি। দেখা যাক ঋদ্ধির জীবনে কি অপেক্ষা করছে। গল্প মিলে যাওয়ার সম্ভাবনা, নাকি অসম্ভবে ঘেরা একটা ভবিষ্যৎ? কিরে, আবার ভাবতে বসে গেলি তো যে এত ভাবুক কবে হলি মা? আগে তো মুখের কথায় ফুলঝুরি ফুটত, কে আর কথায় আবার বাস্তবে ফিরে এলো ঋদ্ধি। আজকাল সারাদিন একটু বেশি ভাবে মেয়েটা। না, ভাবনাটায় লাগাম লাগাতে হবে এবার। এখানে আসার পর থেকে কোনো কিছুরই ঠিক নাগাল পাচ্ছে না জিৎ। সেই আসার পর থেকে দেখছে সবাই যে যার নিজের মতো ব্যস্ত। আর এই ব্যস্ততার 90%ই ঋদ্ধিকে কেন্দ্র করে। ঋদ্ধি আর সৌম্যর সম্পর্কটা নিয়েও কেউ কেউ নিজেদের মধ্যে আলোচনা করছে। অবশ্য এটা যেন ঋদ্ধির কানে না যায়, সেই ব্যাপারে ভীষণ সচেতন তারা। জিতকে খুব একটা যে পাত্তা দেওয়া হচ্ছে না, এটা বলাই বাহুল্য। আর এখানে আসার পর থেকে ঋদ্ধিও ভীষণ ব্যস্ত, তাই অগত্যা একটা কোণার টেবিলের সামনে গিয়ে বসলো জিত। সো ফ্রেন্ডস, হেয়ার উই গেদার টু সেলিব্রেট আওয়ার মিস টেডি বার্থডে, সো লেটস স্টার্ট। সৈকতের অনুষ্ঠান পরিচালনার ভাবভঙ্গি শুনে একটু হাসি পেল ঋদ্ধি। না, ছেলেটা একটুও বদলানো না, সেই একই রকমই রয়ে গেল। তবে হ্যাঁ, ঋদ্ধির জন্য একটা সারপ্রাইজ আছে আমাদের সবার তরফ থেকে। কেক কাটার আগে আমরা সেই সারপ্রাইজটাকেই তোর সামনে ডেকে, ঋদ্ধির সামনে। সারপ্রাইজ আবার হেঁটে হেঁটে আমার সামনে আসবে নাকি রে? এই সৈকতের মাথাটা না পুরোটা গেছে। কথাটা বলতে বলতেই চোখটা একটু ঘুরতে একটা অদ্ভুত দৃশ্যর সম্মুখীন হলো ঋদ্ধি। এটা ও ঠিক দেখছে? ওই মানুষটা ওখানে, ওর সামনে? না না, এটা কি করে হয়? একটু আগেও অসম্ভব সম্ভবের গল্প ভাবতে ভাবতে মাথাটা মনে হয় সত্যি সত্যিই গেছে। প্লিজ সৌম্যদা, কাম হিয়ার। না, সৈকতের এ কথাটা শুনে এটাকে তোর মনের ভুল বলে ভাবা যায় না। তার মানে এটা সত্যি, সৌম্যদা এখানে এসেছে আমার জন্যে। মধুজা সান্যালের সন্তান, তার মানে এখনও জীবিত। মধুজা মিথ্যে বলেছিল তাহলে আমায়, অ্যাবর্শন করায়নি। আর ওই বাচ্চাটা এখন মধুজার প্রিয় বন্ধু সৌম্যর কাছে রয়েছে। ওই বাচ্চাটাকে তুমি খুব ভালোবাসো, তাই না মিস্টার সৌম্য? কিন্তু এটা হওয়ার নয়। ওকে ফিরতে হবে ওর নিজের পরিচিতিতে, আর তোমাকে ওই বাচ্চাটার কর্তৃত্ব ছাড়তেই হবে। যতই হোক, রক্তের সম্পর্ক বলে একটা কথা আছে। 2 পয়সার ভালোবাসাই রক্তের সম্পর্কের কাছে নেহাতি তুচ্ছ, আর এটা এই ত্রিদীপ মিত্র প্রমাণ করেই ছাড়বে। সাদা রঙের পাঞ্জাবিটাতে বেশ অন্যরকম লাগছে সৌম্যকে। আজকে সৌম্যকে অনেক বেশি হাসি খুশি দেখাচ্ছে। এটা কি ঋদ্ধির সঙ্গে দেখা হচ্ছে বলে? এটা একটু এগিয়ে এসে ঋদ্ধির সামনে এসে দাঁড়ালো ছেলেটা। শুভ জন্মদিন, অনেকটা ভালো রাখ নিজেকে। ভালো থাকাটা কি শুধু নিজের ওপর ডিপেন্ড করে? না চাইতেও কেমন যেন হঠাৎ করে প্রশ্নটা বেরিয়ে এলো ঋদ্ধির মুখ থেকে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে একটু হাসলো সৌম্য। হ্যাঁ, নিজের ওপর অবশ্যই ডিপেন্ড করে, তবে শুধু সেটা নিজে নিজে মানে একা একা হয়তো ভালো থাকা যায় না, হয়তো তাই। তবুও চাইলে আমরা কাউকে পাই বা কোথায়? সেই একাকিত্বই তো একমাত্র ভরসা। একবার চেয়ে দেখ, অনেক কিছুই হয়তো মিলতে পারে। একাকিত্ব বোঝে একসঙ্গে থাকার মর্ম। আমরা হয়তো চাই, কিছু বলে উঠতে পারি না নিজেদের একাকিত্বের গল্প। পাছে সবাই যদি আমাদেরকে দুর্বল ভাবে, তাই নিজের মতন করে এক প্রকার গোজামিল দিয়ে ভালো থাকার হিসেবটাই মিলিয়ে নিই। কিন্তু একবার শেয়ার করলে হয়তো গল্পটা অন্যও হতে পারে। কেউ হয়তো আজও আছে শুধু তোর অপেক্ষায়। নিষ্পলক দৃষ্টিতে ঋদ্ধির দিকে তাকিয়ে কথাগুলো বলে গেল সৌম্য। আজ হঠাৎ করে নিজেকে বড্ড ভুল বলে মনে হচ্ছে।
নিজের এতদিনের করা হিসেবগুলোকে ভুলে গিয়ে আজ খুব এই মানুষটার কথাগুলোকে বিশ্বাস করতে ইচ্ছে করছে ঋদ্ধির। এক দৃষ্টিতে সৌম্যর দিকে তাকিয়ে আছে ঋদ্ধি। হাত যেন নিজের মধ্যে নেই মেয়েটার। বারবার মনে হচ্ছে এতদিনে নিজের সৃষ্টি করা এত সব বাধা এক ধাক্কায় ভেঙে দিয়ে সৌম্যর কাছে ছুটে যেতে। একাকিত্বের গল্পের কথা বলছে সৌম্যদা, তার মানে সেও কি আমার মতন করে একাকিত্বকে অনুভব করতে পারে? আচ্ছা, আমরা কি সত্যিই একে অপরের আরেকটা সুযোগ দিতে পারি? সময়কে আদৌ সব কিছু ঠিকঠাক করে দিতে সক্ষম? কী রে, কী ভাবছিস? এতদিনের হিসেবের সঙ্গে এখনকার হিসেবটা মেলাতে কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আমার কিন্তু একটুও কষ্ট হচ্ছে না এই হিসেবটুকু মেলাতে। আমার ব্যাপার অবশ্য অন্য। তোরাই না বলতিস যে এইসব হিসেব নিষেব মেলাতে নাকি আমি সিদ্ধহস্ত। তা ঠিকই বলতিস। আমার জীবনে হিসেবটা কিন্তু আমি মিলিয়ে নিয়েছি ঋদ্ধি, আর সেটা তোকে নিয়েই মিলিয়েছি। এখনও নিজের চোখে দেখা বা কানে শোনার উপর পুরোপুরি ভরসা করতে পারছে না ঋদ্ধি। এসব কি সত্যি ঘটছে? মানে সৌম্যদা কি সত্যি? না, ঋদ্ধির এই ভাবনাটাকে আর এগোতে দেয়নি সৌম্য। ওর দিকে আরও একটু এগিয়ে এসে একটা ভাঁজ করা রঙিন কাগজ তুলে দিল মেয়েটার হাতে। কি এটা? নিজেই দেখে না। কাগজটা বেশ সুন্দর করেই ভাঁজ করা। যত্ন সহকারেই কাগজটা খুলল ঋদ্ধি। কি আছে এই কাগজটাতে? একটা আকাশি রঙের রঙিন কাগজে পরিচিত হাতের লেখায় রয়েছে বেশ কয়েকটা লাইন। লাইনগুলো ঋদ্ধি রচনা নয়। আজ সকালে এরকম কয়েকটা লাইন ওর ইনবক্সে এসেছিল জন্মদিনের শুভেচ্ছা বার্তা হিসাবে। কিন্তু এই লাইনগুলো এখানে, তার মানে কি? প্রশ্নটা মনে আসতেই কাগজটা থেকে চোখটা সরিয়ে একবার সৌম্যর দিকে তাকালো ঋদ্ধি। সৌম্য মুচকি হেসে তাকিয়ে আছে ওর দিকে। এই হাসির কারণটা আপাতত বোধগম্য হলো না ঋদ্ধির জন্য। ঋদ্ধিকে নিজের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সৌম্য নিজে থেকেই বলা শুরু করলো, তোর এই গোপন ভক্তটি কে সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছিস। জানিস তো ঋদ্ধি, আমার এতদিন সাহস ছিল না তোর মুখোমুখি হওয়ার, তাই এভাবেই তোকে ফলো করে এসেছি। জানি এটা করা হয়তো ঠিক হয়নি আমার, কিন্তু কি করব বল, তোর খবর না নিয়ে কি করে থাকি। প্রত্যেক বছর জন্মদিনের দিনও তোকে এভাবেই উইশ করে এসেছি। ব্যাপারটা বেশ ভালোই, কিন্তু আমি উইশ করেছি জানলে হয়তো তোর দিনটাও ভালোই যেত না। তার থেকে এই ভালো আর কিছু হোক বা না হোক, তোর মুখে একটা স্নিগ্ধ হাসি তো ফুটে উঠেছিল ওই বার্তাগুলো পেয়ে। আমার আর কিছু চাওয়ার নেই, বিশ্বাস কর। এবার ভেবেছিলাম তাই করব, সেই মতো তোকে মেসেজটাও করেছিলাম, কিন্তু দেখ কী থেকে যে কী হয়ে গেল, আমাকে শেষমেশ নিজে থেকেই ধরা দিতে হলো তোর কাছে। আমি পারছি না রে ঋদ্ধি এভাবে লুকিয়ে লুকিয়ে বাঁচতে। তোর থেকে পালিয়ে পালিয়ে বাঁচাটা হয়তো আমার পক্ষে আর সম্ভব না। আমি সত্যি বড্ড ক্লান্ত, জানিস তো। এবার যা বলা তোর সামনেই বলবো, আর লুকোচুরি না। এতগুলো কথা একবারে বলল সৌম্য। ঋদ্ধির চোখ দুটো কেমন যেন ঝলঝল করছে। সত্যি মানুষটা এতটা কষ্টে আছে, তাও ওর জন্য। সৌম্য আর ঋদ্ধিকে একসঙ্গে দেখাটা হয়তো সম্ভবপর নয় জিতের পক্ষে। এই মানুষটা চায়টা কি? ঋদ্ধিকে এতদিন ধরে কষ্ট দিয়েও ওর শান্তি হয়নি, এবার আবার এসেছে ওর কাছে। কষ্ট যদি ঋদ্ধিকে সব থেকে বেশি কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে এই লোকটা। সেই কলেজ লাইফ থেকে দেখে আসছি ওর ঋদ্ধির প্রতি অবহেলা। এত কিছুর পর এখন ঋদ্ধি নিজের জন্য বাঁচতে শিখেছে, তখন ঋদ্ধির প্রতি ওর দরদ যেন উতলে উঠল। না, ওকে কিছুতে আমি ঋদ্ধিকে আর কষ্ট দিতে দেবো না। কথাগুলো মনে মনে ভেবে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল জিত। থামুন আপনি, এনাফ ইজ এনাফ। কী ভাবছেন আপনার এই সাজানো কথাগুলো শুনে ঋদ্ধি গলে যাবে? আর আপনার হাত ধরে আবার নতুন করে সব কিছু শুরু করবেন? তাহলে আপনাকে জানিয়ে রাখি যে আপনি ভুল ভাবছেন, এটা হওয়ার নয়। শুনুন মিস্টার সৌম্য, ঋদ্ধির পাশে আমি আছি, তাই ওকে আর কোনো মিথ্যে জালে পা ফেলতে দেব না আমি। ঋদ্ধি, আমার মনে হয় আমাদের এবার যাওয়া উচিত এখান থেকে। জিৎ, এসব তুই কী বলছিস? আমি জানি আমার কথাগুলো তোর এখন ভালো লাগবে না। একটা কথা, মিথ্যে ভালোবাসার জন্য মানে অন্ধ হয়ে আছিস তুই, কিন্তু তুই চাইলেও তোকে ফেলে রাখতে পারবো না আমি। তুই এখন আমার সঙ্গে এখান থেকে যাবি, আর যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই শহর থেকেও ফিরব।
কথাটা বলে এক প্রকার জোর করেই ঋদ্ধির হাতটা ধরে সামনের দিকে এগিয়ে গেল জিৎ। জিৎকে ঋদ্ধি বেশ কিছুক্ষণ বোঝার চেষ্টা করলে ওর কোনো কথাই কানে পৌঁছায়নি ছেলেটার। হলটা থেকে বেরিয়ে এসে এক প্রকার জোর করেই জিতের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল ঋদ্ধি। কী শুরু করেছিস এসব? কেন করছিস? কেন করছিস এটা আবার তুই আমার প্রশ্ন করছিস? তুই কি কিছুই বুঝতে পারছিস না ঋদ্ধি? না, বুঝতে পারছি না, বিশ্বাস কর। তোর না এরকম হঠাৎ করে এরকম অদ্ভুত আচরণের কোনো কারণই আমার মাথায় ঢুকছে না। অদ্ভুত আচরণ? হ্যাঁ, সেটা তো তোর মনে হবে। ওই লোকটা তো নিজের চোখের জল আর সফট সফট কথা বলে তোকে আপাতত অন্ধ করে রেখেছে। তাই তো নিজের জীবনের যে এত কিছু খারাপ হতে চলেছে সেটা তুই দেখেও দেখতে পারছিস না, বুঝেও বুঝতে পারছিস না যে ওই লোকটা তোর সাজানো গোছানো জীবনটাকে আবার হেল করে দেবে। জিৎ, স্টপ, আই সেড স্টপ। জীবনটা আমার জিৎ, তাই এটুকু প্লিজ আমায় ভাবতে দে। আমার জীবনটা গোছানো থাকবে নাকি এলোমেলো থাকবে সেই সিদ্ধান্তটা আমি না হয় নিলাম। বাহ, হ্যাঁ, এতদিন পরে তুই একটা সত্যি কথা বললি। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলি আমার জীবন। হ্যাঁ, জীবনটা তো তোরই, আমি তো বাইরের লোক। তোর জীবনে কে থাকলো আর কে না থাকলো সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারটুকু শুধুই তোর। ঠিকই বলেছিস, আমি বাইরের লোক হয়ে এসব বলতে আসছিলাম। খুব বড় ভুল হয়ে গেছে রে আমার। এরকম ভুল আর হবে না। পারলে আমায় ক্ষমা করে দিস, আসছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে সামনের দিকে এগিয়ে গেল জিৎ। জিৎ, জিৎ দাঁড়িয়ে যা, আমি এভাবে বলতে চাইনি রে, তুই আমায় ভুল ভাবছিস। আমার কথাটা তো শোন একবার, প্লিজ। জিৎ, যাস না। রীতির কথাগুলোর কোনোটাই জিতের কানে গেল না। ততক্ষণে ছেলেটা বেরিয়ে গেছে। আমি কি জিতকে কষ্ট দিয়ে ফেললাম? আমার কথায় সত্যি কি খুব কষ্ট পেল ছেলেটা? আমি এই কথাগুলো কি করে বললাম, তাও আবার ওকে, যে ছেলেটা এই 5 বছরে প্রত্যেকটা মুহূর্তে আমার খোঁজ নিয়ে এসেছে আমার নিজের থেকেও বেশি করে, যে ছেলেটা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমি কি করে পারলাম তাকে কষ্ট দিতে? জিত না থাকলে তো সমৃদ্ধি নিজেকে চিনতেই পারতো না, আর আমি সেই মানুষটাকেই কষ্ট দিলাম। সত্যি আমি খুব স্বার্থপর হয়ে গেছি। না না, আমাকে জিতের কাছে যেতে হবে, এক্ষুনি যেতে হবে। কথাগুলো নিজে নিজে বলতে বলতেই বাইরের দিকে এগিয়ে গেল ঋদ্ধি। সৌম্য এখনও দাঁড়িয়ে আছে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে। ভুলটা আমারই, আমার সমস্ত হিসেব আজও ভুল। আসলে আমাদের জীবনের শূন্যস্থানগুলো ঠিক পূরণ হয়ে যায়। আমরা হয়তো ভাবি যে আমাদের জীবনে কারোর কারো জায়গা খুব কনস্ট্যান্ট, সে না থাকলে ওই জায়গাটা ফাঁকাই পড়ে থাকবে, ওই জায়গাটা শুধু এবং শুধুমাত্র তার। কিন্তু না, সময়ের সঙ্গে সঙ্গে প্রিয় মানুষের জন্য রাখা জায়গাটা শূন্যস্থানও পূরণ হয়। সময় আসলে শত্রুও বটে, কত সম্পর্ককে ফিকে ধরিয়ে দিতে পারে। সবাই ঠিকই বলে টাইম ক্যান হিল, এক্স্যাক্টলি তাই। পুরনো কতটাকে ভুলতে তার জায়গায় নতুন কোনো ঘটনা নিয়ে আসে এই সময়। তাই সময় থাকতে সময়ের মূল্য বুঝতে হয়, না হলে সময়টাও থাকে না, আর ওই শূন্য স্থানটুকু। ঠিক যেমন আজও আমি নেই, নতুন কোনো মানুষ এসে গেছে আমার জায়গায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।